নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। শেষ পর্যন্ত বেঙ্গল ফাইলস কলকাতাতে দেখানো হলো। 13ই আগস্ট মুষ্টিমেয় হাতে গোনা কিছু মানুষ এই ছবি দেখল। কিছু আমন্ত্রিত অতিথি এবং 500 থেকে 600 কলকাতার মানুষ এই ছবি দেখেছে। এটা একটা স্মরণীয় দিন, 13ই আগস্ট। কারণটি হলো ভারত এর আগে এরকম পরিবেশ দেখেনি। অন্যান্য রাজ্যে এই ছবি রিলিজ হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশে যারা ইন্ডিয়া সম্পর্কে, কলকাতা সম্পর্কে, পশ্চিমবঙ্গ সম্পর্কে ইন্টারেস্ট রাখে তারা ছবিটি দেখে নিয়েছে। সেটা ওটিটি প্ল্যাটফর্মে হোক বা প্রেক্ষাগৃহে হোক। কলকাতাতে যেটা হলো সেটা হলো যারা আয়োজন করেছিল খোলা হাওয়া অর্গানাইজেশন এই ছবি জাতীয় লাইব্রেরিতে দেখার ব্যবস্থা করেছিল। সেটা সম্পূর্ণ সেনা পাহারায়। এর থেকে লজ্জার আর কি হতে পারে? কলকাতাতে সেনা প্রহরায় ছবি দেখানো হচ্ছে। বাংলাকে ভারতের অন্যান্য রাজ্যের মানুষ কি মনে করছে? পৃথিবীর যত বাঙালিরা আছে এ নিয়ে তারা ধিক্কার জানিয়েছে। আপনারা দেখুন সেনারা কিভাবে পাহারা দিচ্ছে। কিন্তু কেন এমনটা হলো? এই দিনকে আজকে কেন দেখতে হলো? এর আগে মমতা ব্যানার্জির সরকার পুলিশি দৌরাত্ম্যে এই ছবির ট্রেলার বন্ধ করে। এর আগে কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস, ভূতের ভবিষ্যৎ দেখানো হয়নি, অনুমতি দেয়নি। ফলে এটা যে হওয়ার কথা ছিল সেটা সবাই জানতো এই ছবি কলকাতাতে রিলিজ হবে না। কিন্তু কেন? কারণ একটাই, এটা মমতার বাংলা। ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন, নচিকেতা, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাংলা। এটা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের বাংলা নয়। একসময় এই বাংলাই ছিল আর্ট কালচারের ক্যাপিটাল। এই বাংলাই রবীন্দ্রনাথের এক সময় বাংলা ছিল, কিন্তু আজ এটা মমতার বাংলা। ট্যাগরের সেই চিত্ত জেতা ভয়শূন্য, উচ্চ জেতা শির, জ্ঞান জেতা মুক্ত, জেতা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণে তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এটা রবীন্দ্রনাথ ট্যাগরের বাংলা নয়, এটা মমতার বাংলা। এটাই নূতন বাংলা। মমতা যেভাবে ভাবে, যেভাবে রাজ্য চালাতে চায় সেভাবেই বাংলা গড়ে উঠেছে গত 15 বছর ধরে। আর তাই আজকে সেনা পাহারায় ছবি দেখছে বাংলার মানুষ। কিন্তু যারা ছবি দেখেছেন, যারা ছবি দেখতে যাচ্ছেন, তারা কি বলছেন আপনারা শুনুন। না, একদমই বাধা দেওয়া উচিত না। যার জন্য আমি আমার মেয়েকে নিয়েছি। আমার বাবার কাছ থেকে শুনেছি, বাবা খুলনা থেকে এখানে চলে এসেছিলেন, তার কাছ থেকে ডিরেক্ট অ্যাকশন ডে সম্বন্ধে শুনেছি। আমি নিজেও দেখবো, ওকেও দেখাবো, ওই জন্যই আসা। মানে আমি ভাবছি এটা একটা সেন্সিটিভ ইস্যুকে, সাবজেক্টকে যদি স্ক্রিনে আনা হয়েছে, তো দ্যাট ইটসেলফ টেক্স আ লট অফ কারেজ। সো ইফ this is going to bring or spark a conversation at our dinner tables, then why not? And being youth, I'll urge to and also request the government to let the film at least come on the screen. তো করা হচ্ছেটাই প্রোপাগান্ডা কিনা সেটাও কিন্তু আমি বলতে পারবো না। তো আমার মনে হয় এটা একটা ডকুমেন্টেশন হিসেবে মানুষের সামনে দেখা হোক। যারা গ্রহণ করবেন, মানে বিচারে কোনটা ঠিক আর কোনটা ভুল, কার কোন ডিসিশনটা সেদিন ঠিক ছিল বা কার ভুলে এরকম একটা জিনিস হয়েছে, সেইটা বরঞ্চ দর্শকদের ওপর বা আজকের জেনারেশনের ওপরেই ছেড়ে দেওয়া হোক। মানে তাদের উপর একটা আমাদের মতামত চাপিয়ে না দিয়ে
তাদের উপর আমরা ছেড়ে দিই, কিন্তু তাদের দেখতে তো অন্তত দিই। মমতা ব্যানার্জি কাদের ভয় পাচ্ছেন, কিসের ভয় পাচ্ছেন, কেন ভয় পাচ্ছেন? যারা সত্য ঘটনা জানতে চায়, যারা ইতিহাস পড়েনি, এই বেঙ্গল ফাইলসে সেই সত্য ঘটনা দেখতে চায়। গ্রেট ক্যালকাটা কিলিংস যা হয়েছিল, এটা একটা ডকুমেন্টারি ফিল্ম, ঐতিহাসিক ফিল্ম। এখানে বিনোদনের ব্যবস্থা কম, বরং সত্যটা জানতে পেরে, ইতিহাস জানতে পেরে মানুষ সত্যটা বুঝতে পারবে। কলকাতার মানুষ ইতিহাসে হলোকস্ট, ইহুদিদের কীভাবে খুন করা হয়েছিল সেটা পড়েছে ইতিহাসে। বাবর, হুমায়ুন, ঔরঙ্গজেব, টিপু সুলতানের হিস্ট্রি পড়েছে, মোগল সম্রাটের ইতিহাস। কিন্তু গত ৭৫ বছর ধরে ক্যালকাটা কিলিংসের ইতিহাস বন্ধ করা হয়েছে। আজকে সেই সত্যটা মানুষ জানলে অসুবিধা কোথায়? কতটুকু ইতিহাস? গ্রেট ক্যালকাটা কিলিংস শুরু হয়েছিল ১৬ই আগস্ট। দিন ১০টার পর থেকে থমথমে হয়ে যায় কলকাতা। সরওয়ার্দি, দি বুচার অফ ক্যালকাটা কিলিংস, নাজিমুদ্দিন কলকাতাতে মিটিং করে। ৩০,০০০ থেকে ১,০০,০০০ মুসলমান জমায়েত হয়। তাদের হাতে দা, কাটারি, রড, লাঠি এবং পশু কাটা দা ছিল তাদের হাতে। নামাজ পড়ার পরে তারা ছড়িয়ে পড়ে কলকাতাতে। পুলিশ বাহিনী চেঞ্জ করে বাংলাদেশ, পাকিস্তান থেকে পুলিশ অফিসার আনা হয়েছিল কলকাতাতে প্ল্যান্ড ওয়েতে। জ্যোতি বসু ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং তিনি ঘটনা ঘটার আগেই কেটে পড়েন। কারণ এই জ্যোতি বসুরাই চেয়েছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। উদ্দেশ্য কি ছিল? জিন্নার উদ্দেশ্য ছিল পশ্চিমবাংলা পাকিস্তানের সাথে যাবে, আর যদি না যায় তাহলে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা একসঙ্গে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ হবে বা বাংলা হবে। কিন্তু সেটা হয়নি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য, আর তার প্রতিশোধ নিতে এই গ্রেট ক্যালকাটা কিলিংসের নামে হিন্দু জেনোসাইড করা হয়। ১৬ই আগস্ট জুম্মার নামাজের পরে একে একে খুন করা হয় হিন্দুদের। যত পার্ক স্ট্রিট থেকে শুরু করে রাসবিহারী এভিনিউ, মহাত্মা গান্ধী রোড, পার্ক, কলেজ স্ট্রিট, একের পর এক, কলাবাগান, প্রায় ১,০০০ থেকে ১৭০০ মানুষ খুন হয়। ১৭ তারিখ সন্ধ্যাবেলায় গোপাল পাঠা নেমে পড়ে। গোপাল পাঠা অস্ত্র সাপ্লাই দেয়, পাঠা বলি দেওয়ার সেই দাগুলি প্রতিরোধ গড়ে তোলে। মুসলিম লীগ পিছু হটতে বাধ্য হয়। ইতিহাস তো মাত্র এতটুক। কিন্তু মমতা ব্যানার্জি কেন ভয় পাচ্ছেন? কেন ভয় পাবেন তিনি? তাহলে কি মমতা ব্যানার্জি এদেরকে তৈরি করেছেন? আজকে যারা পশ্চিমবঙ্গে বসবাস করছে, আজকে যে সমস্ত মুসলমান কলকাতাকে ধরে রেখেছে, ব্যবসা বাণিজ্য করে, তারাই কি নূতন জিন্না, নূতন মুসলিম লীগ? সেদিন যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতো তাহলে আজকে পশ্চিমবাংলা ভারতে থাকতো না। আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি, গোপাল পাঠার মতো মানুষগুলোর জন্য আমি পশ্চিমবঙ্গে, ভারতে অবস্থান করছি। মমতা ব্যানার্জি, তার দল তাহলে কি মুসলিম লীগ? নাকি যারা মুসলমান বাস করে পশ্চিমবঙ্গে তারা নূতন মুসলিম লীগ, জিন্নার অনুসারী? তারা কি আবার একটা পাকিস্তান করতে চায়? তাহলে মমতা ব্যানার্জি কেন ভয় পাচ্ছেন? মমতা ব্যানার্জির তো ভয় পাওয়ার কথা নয়। এই ছবি দেখালে
কাদের বদনাম হবে? মুসলিম লীগের বদনাম হবে। সেদিনকে যারা কলকাতা নিবাসী তারা তো খুন করেনি, মুসলিম লীগের ভলান্টিয়ার্সরা খুন করেছিল। হোসেন শহীদ সরওয়ার্দির যে কুত্তাগুলি লেলিয়ে দিয়েছিল সেই কুত্তারাই হিন্দুদেরকে খুন করেছিল। তাহলে তাদের যদি বদনাম হয় এই ছবি দেখার ফলে, এরা কেন রাগান্বিত হবে? নাকি মমতা ব্যানার্জি একটু বেশি ভেবেই ফেলছেন যে এই ছবি দেখালে তারা আন্দোলন শুরু করবে, ভাঙচুর শুরু করবে, রাস্তাঘাট, রোডঘাট, রেল লাইন সব ভেনিশ করে দিবে, ভ্যান্ডালিজম করবে? মমতা ব্যানার্জি কি সেটাই ভাবছেন? কিন্তু কেন? মমতা ব্যানার্জি কি তাহলে ল অ্যান্ড অর্ডার ঠিক রাখতে পারবেন না? আমার তো তাই মনে হয়। এরাই তো সেদিন সালমান রুশদির স্যাটানিক ভার্সাস পড়তে দেয়নি, তসলিমা নাসরিনকে তাড়িয়েছিল। কলকাতা কিংবা বাংলাদেশে তসলিমা নাসরিন আর ঢুকতে পারেনি। এরাই তো জাভেদ আখতারকে, গীতিকার, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গীতিকার, কলকাতাতে ঢুকতে পারেনি। এরাই তো আবার যদি আন্দোলন করে তাহলে মমতা ব্যানার্জি কি এদের ঠেকাতে পারবেন না? তিনি যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না রাখতে পারেন তার পদত্যাগ করা উচিত। আমি জানি না তিনি কবার খান, কিন্তু আমি জানি তিনি মুড়ি পছন্দ করেন। আমার মনে হয় এই মুড়ি খেয়ে তিনি আর ল অ্যান্ড অর্ডার ঠিক রাখতে পারবেন না। তিনি শাসন পাঠ চালাতে জানেন না। তার মন্ত্রীরা আজকে জেলে। সেই পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, ইউনিভার্সিটির উপাচার্যরা আজকে দুর্নীতির দায়ে জড়িত, জেলে ভুগছে, জেলে পড়ছে। ফলে মমতা ব্যানার্জির পক্ষে আর রাজ্য চালানো সম্ভব নয়। তিনি যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না রাখতে পারেন, তিনি কেন ক্ষমতায় থাকবেন? কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। মুসলিম লীগের যারা হিন্দুদের খুন করেছিল তারা আজকের মুসলমানদের ভাই হতে পারে না, কারণ সেদিন একজন মুসলমানের পাশের বাড়িতে যে হিন্দু ছিল তাকে তারা খুন করেছিল। তাহলে আজকে কেন মুসলিম লীগের অপমান হলে তাদের গায়ে জ্বালা ধরবে? তারা কি একবারও বুঝছে না যে আমার পাশের বাড়ির ভাই হিন্দুকে খুন করেছিল? নাকি তারা তা মনে করে না? আজকে কলকাতায় যে মুসলিমরা আছে, তাদের পাশের বাড়ি যে হিন্দুটি আছে, তাদেরকে কি তারা ভাই মনে করে না? কারণটা কি? তা যদি না করে, তার অর্থ দাঁড়ালো এই যে ধর্ম এক হলে সব কুকীর্তি মাফ হয়ে যায়, খুন রাহাজানি করার মতো অপরাধ মাফ হয়ে যায়। তার মানে ধর্ম এক হলেই সব কিছু মূল্যায়ন শেষ। তার অর্থ দাঁড়ালো এই যে রসুনের কোয়া এক। আজকে তাদের কাছে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান একথার প্রযোজ্য নয়। তাদের কাছে প্রযোজ্য একই বৃন্তে দুটি কুসুম, শিয়া সুন্নি মুসলমান। বর্জন করো হিন্দুর বন্ধন, বর্জন করো হিন্দুর সম্মান। আজকে কোথায় গেল সেই বিবিধের মাঝে দেখো মিলন মহান? কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথায় সেই অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, যারা নোবেল গিলেছেন? এতটাই গিলে ফেলেছেন যে আজকে স্বর বেরোচ্ছে না। আজকে সিভিল লিবার্টির কথা যারা বলেন, পদ্যে গদ্যে বুঝিয়ে দেন। কোথায় সেই অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ি, যারা ফিল্ম ফেস্টিভ্যালে এসে বারবার সিভিল রাইটসের কথা বলেন, যারা বলেন ফিল্ম এটা দেশের গণ্ডির বাইরে, রিলিজিয়ান কাস্টের ঊর্ধ্বে? আজকে তারা নিশ্চুপ, কারণ একটাই। কিন্তু মমতা ব্যানার্জির এই দ্বিচারিতা নিয়ে যিনি বেঙ্গল ফাইলসের পরিচালক, তিনি কি বলছেন আপনারা শুনুন।
बड़ी बड़ी खुशी की बात है कि आज ये फिल्म यहाँ पे दिखाई जा रही है नेशनल लाइब्रेरी में, लेकिन बहुत दुख की भी बात है कि बाहर इतनी सिक्योरिटी सेंट्रल एजेंसीज को बुलाना पड़ रहा है। यानी बंगाल फाइल्स बंगाल की फिल्म है और कलकत्ता में ही खड़े होकर जो बंगाल की राजधानी है वहाँ पे वहीं के लोगों को देखने के लिए इसको रोका जा रहा है। ये भी बहुत दुख की बात है। ये फिल्म बहुत आपको ईमानदारी से बता रहा हूँ, ये फिल्म हमने भारत के यंग लोगों के लिए बनाई है। यहाँ पे इतनी ज़्यादा सेंट्रल सिक्योरिटी एजेंसीज को बुलाया गया है, इतनी पुलिस है, ऐसा लग रहा है जैसे कोई वॉर जोन है। मैंने कश्मीर में फिल्म शूट की है, कश्मीर में भी इतना ज़्यादा मैंने CRPF, CISF, पुलिस, इतने सारे लोगों को आज तक नहीं देखा कभी। ये बहुत दुख की बात है कि बंगाल की आज ये हालत है। और जैसा हमने अपनी फिल्म में कहा है कि बंगाल में 2 कॉन्स्टिट्यूशन चलते हैं, इसको बंगाल सरकार ने ही साबित कर दिया कि यहाँ पे 2 कॉन्स्टिट्यूशन चलते हैं। মমতা ব্যানার্জি যে এই ছবি চলতে দিচ্ছে না সেটাই প্রমাণ করে যে আবারও ক্যালকাটা কিলিং আসতে চলেছে। কারণ রাজ্যের পরিস্থিতি কোনো ক্রমেই ভালো বলা যায় না। মুর্শিদাবাদের কিলিং, বাবা ছেলেকে খুন করা যেটা প্রতিমা গড়ার দায়, সেটাই প্রমাণ করে আবারও গ্রেট ক্যালকাটা কিলিং আসতে চলেছে। কারণটি আরও প্রমাণ করে সেই গজলডোবা, তেলেনিপাড়া, বাদুড়িয়া, বসিরহাট, হাওড়া বিভিন্ন জায়গায় যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, রায়ট হয়েছে, সেটাই প্রমাণ করে। পূজা প্যান্ডেলে গরুর মাথা ছুঁড়ে ফেলা, প্যান্ডেল ভাঙা, শব্দ মাইক বন্ধ করে দেওয়া এবং দেবদেবীকে কলুষিত করা, এসবই হয়েছে কলকাতাতে। এরই ভিতরে মমতা ব্যানার্জির 15 বছরের রাজত্বে কেন হয়েছে? এটাই কি প্রমাণ করে না যে আবার গ্রেট ক্যালকাটা কিলিং ফিরে আসছে? আর তাই পশ্চিমবাংলার মানুষদের গ্রেট ক্যালকাটা কিলিংস কী ছিল সেটা জানা উচিত। সত্যটা জানতে পারলে তারা বেঁচে থাকতে পারবে, আবার যাতে হিন্দু জেনোসাইড না হয় তার থেকে বেঁচে থাকতে পারবে। তারা মানুষকে চিনতে পারবে কে কেমন। কারণটা হলো এই, সুনীল গঙ্গোপাধ্যায় তার এক জায়গায় লিখেছেন যে জনসংখ্যা বেড়েছে, জনগণ বেড়েছে, মানুষ বাড়েনি, বরং কমে গিয়েছে। যারা বাঙালির পুনর্জাগরণ নিয়ে বড়াই করে, বাঙালি রেনেসাঁর কথা বলে, আজকে সেই বাঙালি রেনেসাঁ কিছুই করতে পারেনি, মৌলবাদকে টাচ করতে পারেনি। বাঙালি রেনেসাঁ শুধু সীমাবদ্ধ ছিল হিন্দু সমাজে। বাঙালি রেনেসাঁ মোল্লা, মসজিদ, মাদ্রাসাকে টাচ করতে পারেনি, সেখানে সংস্কারের হাত দিতে পারেনি। তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। আজকে মৌলবাদের উস্কানি দিচ্ছে বাংলাদেশ থেকে রেহমানি, আনসারুল্লাহ বাংলা টিমের চিফ যিনি জসিমউদ্দিন রেহমানি, তারা হুঙ্কার দিচ্ছে মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলাকে স্বাধীন করার জন্য। তারাই বাকিটা বুঝে নেবে। দর্শকবৃন্দ, কথা শুনলে আপনার গা শিউরে উঠবে। আজকে কলকাতাতে প্রশ্ন হচ্ছে, সেনার পাহারায় ছবি দেখতে হচ্ছে। আজকে কলকাতাতে যারা বসবাস করছে তারা কি এই আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রেহমানির বংশধর ঢুকে গিয়েছে? তারাই কি রেডি হচ্ছে হোসেন শহীদ সরওয়ার্দির মতো আবারও কসাইখানা গড়তে কলকাতাতে? সেই সুযোগ কি তাদের হাতে ফিরে আসছে? তারা কি প্রস্তুত হচ্ছে? সেটা জানতে বাঁচার তাগিদে হিন্দুদের, কলকাতার মানুষদের এই বেঙ্গল ফাইলস দেখতে হবে, শুধুমাত্র বাঁচার তাগিদে। কারণ এই ছবি দেখলেই তাদের চোখ খুলে যাবে। কে তাদের পাশে ঘোরে, কে তাদের পাশে বসবাস করে, কে খুন করতে পারে, কে আবার গ্রেট ক্যালকাটা কিলিংস ফিরিয়ে আনতে পারে, সেটা জাজ করার জন্য এই বেঙ্গল ফাইলস দেখা উচিত। এবং মানুষ দেখে নিয়েছে।
শুধু ধিক্কার জানিয়েছে মমতা ব্যানার্জির সরকারকে, কলকাতাকে, কলকাতার মানুষকে, কলকাতার প্রশাসনকে। কারণ যে বাংলা এক সময় আর্ট কালচার এর ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল, সেই পশ্চিমবাংলার এখন এই দুর্দশা। মানুষ ভীত সন্ত্রস্ত কলকাতাতে এখন, ঠিক পুরনো দিনের কথা গুনছে তারা। দর্শকবৃন্দ, বেঙ্গল ফাইলস দেখানো হয়েছে, এ নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, যদি আপনারা মনে করেন এখানে সত্য দেখানো হয়নি কিংবা সত্যকে বিকৃত করা হয়েছে, তাহলে কমেন্ট বক্সে লিখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, বাঙালির শর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের সাবস্ক্রাইব 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু আপনি সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাই। বাঙালির স্বর, আপনার স্বর, দেখতে থাকুন, শুনতে থাকুন, কারণ বাঙালির স্বর আপনার স্বর। ধন্যবাদ।